নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আজকে বৃহস্পতিবার 4 এপ্রিল, মাঝখানে 3 তারিখটা অর্থাৎ বুধবার আমি কোনো রকম ব্লগ করিনি। পুরীতে একদিন আমি ব্লগ দিতে পারিনি, কিন্তু পুরীতে তো সব দিনই ব্লগ করেছি, সুতরাং একদিনের কন্টেন্ট আমার হাতে ছিল। সেটাও যেমন একটা ব্যাপার, তেমন কালকে দিনটাতে সেটা যদি না থাকতো তাহলে হয়তো বা ব্লগ করতে হতো। কিন্তু কালকের দিনটাতে একটা স্ক্রিন টাইম কমাতে হবে। একদিনের কন্টেন্ট আছে, এটা যেমন 1 নম্বর, স্ক্রিন টাইম কমাতে হবে সেটা যেমন 2 নম্বর, এবং 3 নম্বর ব্যাপার হচ্ছে কালকের দিনটায় পারিবারিকভাবে একটু অসুবিধের দিন গেছে, খুবই মানসিক অসুবিধে। আমি বোধিসত্ত্ববাবু তথা আমার শ্বশুরমশাই সবাই আমরা ছিলাম। কাজেই সেদিনটা একদিক থেকে সব দিক থেকেই ভালো হয়েছে যে আমি কালকের দিনটায় কোনো রকম ব্লগ করিনি। তবে অশান্তিটা আমার শ্বশুরমশাই বা আমার বুম্বাদার মধ্যবর্তী কারোর মধ্যে কিছু হয়নি। তো যাই হোক, কিন্তু আনুষাঙ্গিক বেশ কিছু ব্যাপার নিয়ে খুবই বিরক্ত ছিলাম আমরা, কয়েকদিন ধরেই আছি, এবং আজকেও গেল দিনেও ছিলাম। উল্টো দিক থেকে যে সমস্ত বন্ধুরা আমার থেকে বয়সে ছোট, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হচ্ছে যে অসভ্যকে অসভ্য বলুন, তা নইলে অসভ্য মনে করবে তার মতো ভদ্রলোক আর এই পৃথিবীতে নেই। থেকে বেশি এই মুহূর্তে আমি আর কিছু বলছি না। তবে যে কথাগুলো বললাম সেগুলো সামগ্রিকভাবে, হ্যাঁ, আপনারা সেটাকে সামগ্রিকভাবেই ধরুন। আপাতত এই মুহূর্তে বলছি না, তবে যদি প্রয়োজন হয় বলবো, হ্যাঁ বলবো। যাই হোক, আপাতত এই যে মাংসটি রান্না করছি। আজকে আমার চোখ দেখাতে যাওয়ার কথা ছিল, বোধিসত্ত্ববাবু খুব চেষ্টা করেছিলেন, কিন্তু প্রায় অনেক কিছু করে আলটিমেটলি কালকে একটা পাওয়া গেল, তাও পাওয়া যাচ্ছিল না, নেহাত যাই হোক হয়েছে। যাই হোক, সেটা হিমালয়াতে, ওটা হচ্ছে ঝঙ্কার মোড়ে। তো কালকে 3টের সময়। তো আর ওটাও একটা ব্যাপার হচ্ছিল যে বুম্বাদা থাকতে চাইছিল যে মুহূর্তে ট্রিটমেন্টটা হবে সেই সময়টা। কাজে কালকে ওর কলেজ রয়েছে, কলেজ ম্যানেজ করে করে সব কিছু করে ওর সময়ের সাথে ডাক্তারবাবুর টাইমিং সব কিছু ম্যাচ করছিল না, যার ফলে একটু দেরি হলো। ঠিক আছে, কালকে 3টের সময় ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা, বুম্বাদাও এই 3:30-এর মধ্যে বললো ঢুকে যাবে। আমার বারান্দা বাগানটার অবস্থা খুবই করুণ হয়ে গেছে। হ্যাঁ, আমার কতগুলো গাছ মরে গেছে, ওহো কমিয়ে দিই, কতগুলো গাছ মরে গেছে। আর আলপনাদি সম্ভবত প্রত্যেকদিন জল দেয়নি, যতই বলুক দিয়েছি দেয়নি, কারণ মৃতপ্রায় গাছ হয়ে যাওয়া মানে আমি এসে দেখলাম একবার শুকিয়ে গেছে। কোনটা গাছে জল না দিলে মরে যাওয়া, আর কোনটা এই যে কর্নারটা একদম চলে গেছে আমার। শুধুমাত্র এই ফুলটি অবশিষ্ট আছে জন্য এটা আমি ফেলছি না। হ্যাঁ, এই যে একটা ফুল, এগুলো কিন্তু জল না দেওয়ার জন্যই হয়েছে। শুধুমাত্র এটাতে যেহেতু একটা জল লাগে না, তাই জন্য এটা বেঁচে বসতে আছে। আর এই গাছটাও আর থাকবে না, সপ্তাহখানেকের মধ্যে এই 2টো গাছও চলে যাবে, বুঝতে পারছি। চন্দ্রমল্লিকাটা আছে, বেশ সুন্দরভাবে আছে, আর তুলসী গাছও আছে। এই কর্নারটা একটা পুরোটাই চলে যাচ্ছে, ভালোই হয়েছে একদিক থেকে। এবার গরমের গাছ লাগানোর সময় হয়ে গেছে। এই গাছটাতে মামন বললো আমি প্রত্যেকদিন উপরগুলো জল দিই। সামনে তোর উপরগুলো দিছিস, নিচেরগুলো দিসনি কেন? না, আলপনা মাসি বলছে আলপনা মাসি দিবে। তাই আমাদের বাড়িতে তো অন্নপূর্ণা পুজো হয়, আপনারা সবাই জানেন। 16 তারিখে অন্নপূর্ণা পুজো পড়েছে, 17 তারিখে পড়েছে রামনবমী। তো 16 তারিখে পুজোর অত বড় পুজো করে 17 তারিখে আর একটা পুজো করাটা একটু চাপের আমাদের জন্য। তা সেই জন্যই ওই শ্রীরামকৃষ্ণদেবের বা স্বামীজির কথা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর, সেই রকম একটা মনের ইচ্ছা থেকেই প্রত্যেক বাড়ি তো আমরা এগুলো কোনো না কোনো একটা জায়গায় দিয়ে দিই। কোনো স্বেচ্ছাসেবক সংস্থা বা সেরকম কিছু যারা এই ধরনের নিয়ে কাজ করে, প্রসাদ যেটা অন্নপ্রসাদ যেটা হয় সেটা ওই রকম জায়গাতে দিয়ে দিই। যারা নিরন্ন মানুষ তাদের ওরা খুঁজে পেতে তাদের দেয়, সেগুলোতে সরাসরি আমরা একটা টাকা দিয়ে দিই। কোনো সময় ইনভলভ হই, বুম্বাদা হয়, আমি খুব একটা যাই না ওগুলোতে। কিন্তু এইবারে আমি ঠিক করেছি যে একটা দেখি, একবার একটু চেষ্টা করে বাড়িতেই করা যায় কিনা। সেটা রামনবমীর দিন, যেদিন পুজো হবে, মানে অন্নপূর্ণা পুজো হবে সেদিন না, তার পরের দিন দেখি ঠাকুর দিয়ে একটু রান্না করে, মানে ওই 60 কিলো চাল, মানে 2 বস্তা চাল, তারপরে একটু ডাল, ওই খিচুড়ি, লাবড়ার একটু চাটনি, সেটা প্রথমে নিজেদের মতো করে রামনবমীর পুজোটা করে নিলাম, ভোগ টোক দিয়ে দিলাম। এখানে বাড়ির সামনে একটা ওই যারা বিতরণ করে বা আমরা নিজেরাও যে আসবে তাকেই একটুখানি দেবো প্রসাদ। আর যেহেতু একটা ফ্রিজ নিচে রয়েছে আমাদের, যেটা ব্যবহার করা হয় না, ওই ফ্রিজটাকে আমরা ধুয়ে মুছে ঠাকুরের ফ্রিজ হিসেবে ব্যবহার করবো বলে ঠিক করেছি। তো সেখানে মা অন্নপূর্ণার একটু অন্ন রেখে দেবো, সেটা ওর মধ্যে মিশিয়ে, তাহলে ওটা 2টো প্রসাদই হয়ে যাবে বলে আমাদের মনে হচ্ছে। যে 2টো, যেটা আমাদের অনেকেই আমাকে বলেছে যে মা অন্নপূর্ণার পুজোতে কিন্তু ওইরকমভাবে পুজো করতে নেই, তাকে যতজন আসবে সবাই প্রসাদ পাবে, সেই রকম একটা ব্যবস্থা করতে হয়। তো এইবার সত্যি আমার মনে হচ্ছে যে দেখি না একবার একটু চেষ্টা করে। তো আমি ঠাকুরের খোঁজ লাগাচ্ছি, একটা বাজেটের ব্যাপারও আছে। যদি দেখি সবটা আমি কুলিয়ে উঠতে পারবো না, কারণ পরপর 2টো দিন 2টো পুজো, মানে অন্নপূর্ণা পুজোর বাজার তো অন্য কাউকে দিয়ে হবে না। তো যাই হোক, এখন সেটা যখন যদি আমি দেখি যে আমি কুলিয়ে উঠতে পারছি না, তাহলে হয়তো আমি কোনো মন্দিরে যোগাযোগ করবো। কিন্তু করবো তো এবার আমি বটি, একদম আমি করবোই।
আমাদের টুম্পা আজকে গেছে আমাদের বাগানের তেজপাতা গাছ থেকে কাঁচা কাঁচা অনেকগুলো তেজপাতা নিয়ে। তো তখন যখন অনেকগুলো পাড়া হয়েছিল তখন আমাদের জন্য রাখা হয়েছে। দিনহাটাতেও আমি নিয়ে যাব, আলপনাদি সেই জন্য শুকিয়ে নিচ্ছে। তবে শুধু তেজপাতার পাতাটুকু নয়, কিন্তু ডাঁটিটাও প্রচুর কাজে লাগে, সেইগুলো ডাঁটিটাও আলপনাদি রেখে দেবে। আমরা ওগুলোকে শুকিয়ে ছোট ছোট পিস করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সে কাজের লিস্টও কিন্তু বেশ অনেকটাই বড়, অন্য কোনো একদিন বলবো। আর এখন বোধিসত্ত্ববাবু বসেছেন সহজ শেয়ার বাজারের কন্টেন্ট করবে, সেই জন্য প্রস্তুতিতে। একটা কন্টেন্ট হয় 20 মিনিটের, কিন্তু তার পেছনে তার পরিশ্রম থাকে প্রায় 6 থেকে 7 ঘন্টা। কলেজ থেকে ফিরে এসেও তার নিরবিচ্ছিন্ন পড়াশুনো চলে। এমনকি যখন তিনি যাতায়াত করেন তখনও, আগে তিনি ঘুমোতেন, এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার পর থেকে তিনি কিন্তু আর যাতায়াতের রাস্তায় ঘুমোন না। সেই 2.5 ঘন্টা তিনি এক টানা পড়াশুনো করেন এবং বাড়িতে আসার পরেও তিনি পড়েন। এবং এমন কন্টেন্ট বানাচ্ছেন যেটা মানে সত্যি কথা হয়তো ঝাঁ চকচকে ব্যাপারগুলো নেই, কিন্তু মাস্টারমশাইয়ের পরিশ্রম আছে তাতে প্রচুর। এবং নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেক দিন এই পরিশ্রম করে কন্টেন্ট দিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। যাই হোক, আমাদের দরজাটা বড় ক্যাঁচ করে আওয়াজ করে। উনি এই সময়টায় ভিডিও বানাচ্ছিলেন, সেই জন্য আমি অতি সাবধানে নিচে এলাম ঠাকুর ঘরেতে। আজকে বৃহস্পতিবারের পুজো করেছে আমাদের আলপনা দিয়ে। আমার মা বারে বারে বারণ করেছে ধুনো দিয়ে ওই ধোঁয়ার সামনে বসে থাকতে। এখন বেশ কিছু দিন বৃহস্পতিবারের পুজোটা কিন্তু আমরা দিনে দিনেই করে নিচ্ছি। এখন আমি সন্ধেবাতি দিতে এসেছি। আমার মা যদি দেখতেন যে আমি ধূপকাঠি জ্বালিয়েছি, মা তাতেও হয়তো বা বিরক্ত হতেন, কিন্তু আমাকে লক্ষ্মীর পাঁচালিটা পড়তে হবে এবং আমার জব ধ্যান এখন একটু বেশি করার কথা। আমার তো এখনও ভান্ডারা হয়নি গুরু মহারাজের, কিন্তু আমাকে তো ঠাকুরের আসনে বসতেই হবে। আগের দিনগুলোতে আমি কিন্তু শুধু প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠি জ্বালাইনি। আজকে তো আমাকে একটু ধূপকাঠি দিতেই হতো, আজকে বৃহস্পতিবার বলে কথা। এসে পর থেকে আমি লোবান ধূপও জ্বালাতে পারছি না। কবে যে এই চোখের জ্বালাতন মিটবে কে জানে। আমার এই অসুবিধের জন্য আলপনাদির উপরেও খুবই চাপ পড়ে গেছে। অনেক কিছু কাজ আলপনাদিকে এক্সট্রা করতে হচ্ছে, হাসি মুখেই সেগুলো করছে, কিন্তু চাপ তো পড়ছে, সেটা আমি নিজেও বুঝতে পারি। আজকে মাংসটা রান্না করেছি, সেটাও বোধহয় ভুলই হয়েছে। মা জানতে পারলে বিরক্ত হবেন। চোখের ব্যাপার তো, মা সেই জন্য অত্যন্ত বেশি চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু দেখা যাক, কালকেই তো ডাক্তারের কাছে যাব, তিনি কি বলেন। আশা করছি এই বিভ্রাটটি খুব শিগগিরই মিটে যাবে। আর এরপরে আমি নিজেই দিলাম, সমস্ত জবধান হয়ে যাওয়ার পর তেলটা কমে এসেছে, এবার নিচে নামিয়ে রাখি। কারণ যতই হোক এবার আমি ঘরটা বন্ধ করে বেরিয়ে যাব, নিজের মতো এটা পুড়ে যাবে। এবং যেহেতু তিল তেল নয়, সেহেতু কিন্তু আমাদের বুক এখন আর খুব একটা পোড়ে না। কিন্তু যখন নামিয়ে রাখলাম, তারপর যখন লাইটটা বন্ধ করলাম, এই টিমটিমে যে একটা ব্যাপার, এটা যে আমার এত ভালো লাগে বন্ধুরা। তবে এটা ঘটনা যে আমি আজকের দিনে এই ধরুন 8 ঘন্টা ঠিক পরে এসে মূল প্রদীপটা নিভিয়ে দিয়ে গেছি। আর এসে যখন দেখছি, তখন বজরংবলীর সামনের যে ছোট প্রদীপ, সেটা ইতিমধ্যে নিভে গেছে। মানুষটির এই সারাদিনে হয়তো বা 8 ঘন্টাই একটুখানি বিনোদন, নিজের মতো করে গান গাইতে দেখে খুব ভালো লাগছে। রাত্রিবেলা এসে বললো একটু গোবিন্দভোগ চালের ভাত খাবো, আলপনা দিকে বলতে যাচ্ছিল। আমি বললাম শোনো, এইটুখানি চাল ধুয়ে 2টো আলু কেটে ভাত বসিয়ে দেওয়াটা কোনো ব্যাপার নয়, তাই এখন একটুখানি ভাত ফুটিয়ে দিচ্ছি আর নিজে একটুখানি চাটা খেয়ে নিই, তারপর একটু দেখি, তার সাথে একটু গল্প টল্প করি। বেশ একটা জিগির দেখছি আমার মেজো কাকা শ্বশুরের বাড়ি সোনারপুরে কোথায়, সেটা জানার জন্য অনেকেরই দেখছি প্রচুর আগ্রহ। আমাকে আজকে একই দিনে 3 জনে ইনস্টাগ্রামে করেছে, মাঝে মাঝে কমেন্টও তারা করে ইউটিউবেতে, যে তার বাড়ি লোকেশনটা কোথায়। যেটা আমি বলতে আসলে বুঝতেই তো পারছি, উত্তর যখন আমি সেটাতে লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিই, আগের ভিডিওসগুলোতে যেটাতে দিয়ে ছেড়ে দিচ্ছি, আমি নিশ্চয়ই কোথাও আমার একটু অসুবিধা আছে। সব কিছু তো জনসমক্ষে বলা যায় না। যে যেমন দেখুন টুম্পারা এলো আমার ব্লগেতে এলো না, তাই না? সব কিছু ওরা ওদের ব্যক্তিগত জিনিসপত্র ইয়ে করতে চায় না, তাতে তো কেউ ভুল নয়। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব জীবনের দৃষ্টিভঙ্গি থাকে। সবাইকে আমার ব্লগে আসতেই হবে, সবাইকে তাদের বাড়ির ঠিকানা আমার বলতেই হবে, এমনটা তো নয় না। সেই জন্যই আর কি বলি, একটু ব্যাপারগুলো একটু বুঝুন আমার ব্যাপারটা। আমি একটু বিব্রত হই মাঝে মধ্যে। হতে পারে আপনারা সেই লোকালিটির মানুষ, আপনারা হয়তো বা মানে আগেরবার টুম্পাকে দেখে অনেকেরই খুব চেনা মনে হয়েছে, ভালোর জন্যই চাইছেন। হয়তো কোনো অসুবিধে হলে আপনাদেরকে উপকারী বন্ধু হিসেবেই হয়তো বা তারা পাবে। কিন্তু কেউ যদি আপনাদের উপকার নিতে না চায়, আমি কি করতে পারি বলুন? আমার বাড়ির শুধু সব মানে বৃহত্তর সব আত্মীয়কে তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না।
কাজেই সেটা আমার আওতার বাইরে। আর অনেকেই আছে বন্ধুবৃত্ত বাড়াতে একেবারেই আগ্রহী নয়, যেটা ঠিক আমি অপোজিট। যত মানুষের বন্ধু বাড়বে তত সে ভালো থাকবে বলে আমার মনে হয়। কিন্তু অনেকেই আছে যে খুব সীমিত বন্ধুদের মধ্যেই থাকতে ভালোবাসে, সেটার জন্য তার জীবনে অনেক কিছু হয়তো বা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে সেই ধরনের ব্যাপার তার মানসিকতা তৈরি হয়েছে। প্রত্যেকটা মানুষই নিজের জায়গায় ঠিক। আমারই যেমন এক বন্ধু আছে যে আমার বাড়িতে এর আগে বহুবার এসেছে, ব্লগ চলাকালীনও অনেকবার এসেছে। সে থাকে মালদায়, চাকরি করে, কিন্তু সে অরিজিনালি কোথাকার মেয়ে আমি সেটাও বলছি না, এবং তার সে ফেসটাও সে রিভিল করতে চায় না। তো সেক্ষেত্রে তার না করার কারণ হচ্ছে যে, আমি যেহেতু তার নামটাও বলছি না, কোথায় বাড়ি সেটাও বলছি না, শুধু এইটুকু আমি তাকে না করার কারণ সেটা হচ্ছে ও বাবার একটা মাত্র সন্তান। তো বাবা মায়ের একমাত্র, ওর মা মারা গেছে, ওর বাবা রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ওদের বাড়িটা যতদিন না পর্যন্ত বিক্রি হচ্ছে ততদিন পর্যন্ত ও কিছুতেই সোশ্যাল মিডিয়ার কোনো জায়গাতেই ও নেই, না ফেসবুকে, না ইনস্টাগ্রামে, কোথায়ই ও নেই। অথচ খুব ভালো একটা মেয়ে। কিন্তু বিক্রিটা নিয়ে ওদের কি ঝামেলা হচ্ছে, কারণ ওরা এক জায়গায় ছিল, শরিকি বিবাদ হয়েছিল, সেইখান থেকে ওরা নতুন একটা জায়গা কিনে তারপর সেটা বাড়ি করেছে। সাংঘাতিক বাস্তুদোষ, সাংঘাতিক। মানে ওখানে এলো সুস্থ সবল মা, কিছুদিনের মধ্যে অসুস্থ হলো, এবং তার পরপর আরও কয়েকটা জায়গা, প্লটটা খালি ছিল, যারা জায়গা কিনেছে, যারা বাড়ি করেছে, প্রত্যেকেই অসুস্থ হয়েছে। তো সেক্ষেত্রে ওদের বক্তব্য যে মানে ওই অঞ্চলটা বেশ বড় একটা অঞ্চল জুড়ে যারা বাড়ি করেছে সবার সমস্যা হচ্ছে। তো এখনো তাদের মধ্যে দু একজন বোধহয় ছেড়ে দিয়ে চলেও গেছে, একজন পরিবার বিক্রি করতে পারেনি বাড়িটা, মানে তারা জাস্ট অন্য একটা জায়গায় চলে গেছে, বাড়িটা অমনি ভুতুরে বাড়ি হয়ে পড়ে আছে। কিন্তু ওর বাবা ছোটোখাটো চাকরি করতেন, তাছাড়া মায়ের অসুখে একেবারে সর্বশান্ত, বাবাও অসুস্থ, হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে ওর বাবাও এখান থেকে নড়েনি। তো এখন যখন ওর চাকরিটা অন্য জায়গায় হয়েছে এবং বিবাহ সূত্রে সেখানেই সে বিয়ে করেছে আর কি, যেখানে তার চাকরি সেখানকার একটি মানুষকে সে বিয়ে করেছে, সেজন্য বাবাকে এখন সে নিজের কাছে নিয়ে রেখেছে। তো ওই বাড়িটা এখনও তার ভূতের বাড়ি। তো এখন বলছে যে দেখ, আমার এইরকম কন্ডিশন, হ্যাঁ, আমার এই একটা জাঁতাকলে পড়ে আছি, এই জাঁতাকল থেকে যেদিন আমি মুক্তি না পাবো, আর অত বড় একটা বাড়ি, অতটা একটা ইনভেস্টমেন্ট, কতখানা জায়গা, হ্যাঁ, তো বাস্তু সারানোর জন্য অনেক কিছু করেছে। অথচ ওদের যদি কেউ জিজ্ঞেস করে, আমি অনেকবার জিজ্ঞেস করছি, কিছু দেখেছিস কখনো, কিছু ফিল করেছিল? কোনো দিন কিছু দেখেনি, কোনো দিন কিছু ফিল করেনি। কিন্তু যে ওই জায়গা হিসেবে ওদের দিয়েছিল, তিনিও জানতেন যে এখানে বাস্তুদোষ আছে। তো এবং আশপাশে সবাই জানে যে ওই অঞ্চলটি ভালো না। এখানে কথা হচ্ছে যে এখন তো ফ্ল্যাট জমানা খুব বেড়েছে, মানে বেশ বড় একটা অংশ, বড় একটা প্রমোটার, যারা কোম্পানি আর কি, তাদেরকে যদি দিয়ে দেয়, তারা একসাথে সোসাইটি করে প্রায় 100-150 ফ্ল্যাট বানাবে হয়তো বা, কারণ পজিশনটা অনেকটা, একজনের জায়গা তো না, অনেকেই আছে ওখানে জায়গাটা ছেড়ে দিতে চাইছে। তো এখন ওই রকমই একটা কথা হচ্ছে। পজিশনটাও যেহেতু খুবই ভালো, শহরটাও যেহেতু মোটামুটি বেশ প্রমিনেন্ট একটা শহর, সেহেতু ও যতদিন না পর্যন্ত ওই হিল্লেটা হচ্ছে, আমার ব্লগে কোনোদিনও আসবে না। তো এইরকম না ছোটোখাটো ভেতরে অনেক কারণ থাকে মানুষের, যে সামাজিক মাধ্যমে মুখ না দেখানো, এতে অত অযথা মানুষকে জাজ না করাই ভালো আর কি। আর আমি ওই একই কথা আবারও বলছি যে সবাইকে আমার ব্লগে আসতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা মানুষের নিজস্ব জীবন থাকে, নিজস্ব চিন্তাভাবনা থাকে, কেউ নিজের জায়গায় ভুল না। আজকের দিনে অন্য দিনের তুলনায় আমার একটুখানি কন্টেন্ট ছোটই হবে। আমি এটাকে চাইছি যথাসম্ভব 20 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে। আমি খুব একটা কাজ করতে পারছি না, অনেক কাজই আছে আমার করার মতো। বিশেষত বাগানটাতে তো, মানে বারান্দা বাগানটাতে তো যতই স্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করি, কিন্তু মনটা যে আমার কত খারাপ করছে বাগানটাকে ওইরকম শ্রীহীন অবস্থায় দেখে, মানে ভীষণ অলক্ষী মনে হচ্ছে আমার। সেই জায়গাটাকে যতক্ষণ না পর্যন্ত একটু স্বাভাবিক করতে পারছি, ভালো লাগছে না। আর আলপনা থেকে আমি খুব নিরপেক্ষভাবে কোনোভাবেই এতটুকুও দোষারোপ করতে পারবো না বন্ধুরা। ওর বয়স হয়েছে, ও পেরে ওঠেনি, ও গাছপালা ভীষণ ভালোবাসে। এখন মেজো কাকা এসেছে, বুঝতেই তো পারেন, দুটো অসতিপর মানুষের দায়িত্ব পুরো ওর একার কাঁধে ছিল। আর সেক্ষেত্রে মামনটাও ফাঁকিবাজ হয়েছে, কিন্তু এটা ঘটনা, মানে ইচ্ছে করলে সারাদিনে তো মামন ওই 2বার করে আসে, কোনো একবার বিকেলের দিকে যখন আসে, ওর কিন্তু কাজ জাস্ট 10 মিনিটের, ইচ্ছে করলেই কিন্তু একটু গাছে জল দিয়ে দিতে পারতো, তাহলে আলপনাদির ওপর চাপটা কম পড়তো। কিন্তু আলপনাদিকে আমার এই ব্যাপারে এতটুকু দোষারোপ করার নেই, ও যা করছে সেটা যথেষ্ট। কন্টেন্টটা একটু ছোটই রাখছি, কারণ আমি কাজ তেমনভাবে বিশেষ কিছুই করিনি। আর চোখটা যতক্ষণ না পর্যন্ত দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত মা মুহুর্মুহু ফোন করছেন দিনের মধ্যে প্রায় 5-7 বার করে, যে কাজ, সংসারের কাজ করিয়ে নাও, তুমি কাজ করিয়ে নাও, নিজে করো না। আলপনাদি যেমন পুজো আচ্চাগুলো করেছে, কিন্তু তাও আজকে আমি একটু জোর করেই মাংসটা রান্না করেছি। মিনামাসির দ্বারা মাংসটা একেবারে ভালো করতে পারেন না, জিনিসগুলো নষ্ট হয়। তো আলপনাদি নিচের কাজগুলো করেছি, না আলপনাদির পক্ষে আর এত সম্ভব হয় না টানা।
বাগানটা যেমন মা আমাকে বলেছে মাটি ঘেটো না, আগে ডাক্তারের কাছে যাও, সমস্ত ব্যাপার। তাছাড়াও আরও টুকিটাকি অনেক কিছুই, যেমন চতুর্দিক প্রচুর ধুলো পড়েছে, মামুনকে দিয়ে মা বলেছে মামুনকে দিয়ে তুমি কাজটা করিয়ে নাও, প্রয়োজনে টাকা বাড়িয়ে দাও। তো এই তো চলছে, কাজে আমি কিছু করছি না তেমন, সে অর্থে আমি কি আর ব্লগ করবো। কালকে যখন চোখটা দেখাবো তারপরে ডাক্তারবাবু, মানে ভদ্রমহিলা, উনি একজন ম্যাম যিনি ডাক্তার, তিনি কি বলবেন তার উপরে নির্ভর করছে। কালকে সকালবেলাতে 7:30টার সময় রক্ত নিতে আসবে, টেস্টগুলো দিয়েছিল ডাক্তারবাবু। তিনি যে ব্লাড টেস্ট, সেই রক্তটা তো তার পরের দিনই তো আমরা চলে গেলাম পুরীর উদ্দেশ্যে, যার ফলে সেই ব্লাড টেস্টটাও হয়নি, সেই ব্লাড টেস্টটাও কালকে হবে। কাজেই কালকে সব মিলিয়ে মিশিয়ে বেশ ঘটনাবহুল দিন। এদিকে টুকুরের 12 তারিখ থেকে স্কুল, টুকুরের ইউনিফর্ম আনা হয়নি, বইগুলো আমরা কিছুটা বাইরে থেকে এনেছি, কিছু বাকি আছে, কিন্তু খাতাগুলো সবই ডিপিএসের খাতা লাগবে। কাজেই এর মধ্যে আমার হয়তো বা কালকেই বা পরশু দিনই আমাকে ডিপিএসে যেতে হবে টুকুরকে নিয়ে। ইউনিফর্ম তো মাপ ছাড়া সম্ভব না, আর 11-12 ইউনিফর্ম একবারে আলাদা। আগের দিনটা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ডক্টর ম্যাম বলে দেন যে সব কিছু স্বাভাবিক আছে, আর জীবন একদম আগের মতোই স্বাভাবিক ছন্দে চলবে। তবে এই চোখটাতে একটু সমস্যা আমার আছেই, আমি চোখটাতে ভালো দেখতে পাচ্ছি না। আমার আর এটা অবশ্য ঠিক যে আমার পাওয়ারটা একটু বেড়েছে, সেটা আমি পুরী যাওয়ার আগেও জানি, আমি বলেও ছিলাম যে আমার পাওয়ারটা বেড়েছে, এসে কিন্তু আমাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু এইভাবে যেতে হবে সেটা ঠিক আর কি ছিল না। তবে যাই হোক, যা হয় সেটা ভালোর জন্যই হয় না। আজকে আমার ব্লগটা শুরুও করেছি অনেক পর থেকে, টুম্পারা বেরিয়ে গেল তারপরে আমি আমার ব্লগ শুরু করেছি। তার আগে টুম্পাদের সমস্ত খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়েছে, তারপর টুম্পারা টাটা বাটা হয়ে গেছে, তারপরে এসে আমি ব্লগটা শুরু করেছি। তার আগে টুম্পার সাথে অনেক গল্প টল্প, মানে 1.5-2 ঘন্টা তো শুধু গল্পই করে কেটে গেল আমার আর কি টুম্পার সঙ্গে। তো এই তো এইভাবেই গেল, যার ফলে আজকে কন্টেন্টটা তুলনামূলকভাবে আমি 20 মিনিটের ওপর তো কোনোভাবেই রাখবো না। তবে শেষ করতে তো এলাম, এখন তো আমার ওই তোর জলটা খাওয়া হয়ে গেল, আরও এখন ওই আরেকটা ড্রিঙ্ক আছে, সেটা ছোটো মতো করে খেয়ে নেবো, ব্যাস ওই আর কি। কিন্তু যেভাবে আজকে আমি ব্লগটা শুরু করেছিলাম, সেই যে খারাপ লাগা, একটা প্রচণ্ড মন খারাপ আগের দিনের ব্যাপারটা থেকে যে একটা খারাপ লাগা আমার চলছিল, আমার কেন, আমাদের একজন বুম্বাদার, আমার দুজনেরই, সেই খারাপ লাগাটা, মানে ওই জিনিসটা না, বুম্বাদা তো সেই স্পটে ছিল না, মানে কালকে একটা ঘটনা হয়েছে আর কি, তো সেটা সেই মুহূর্তে ছিল না, কিন্তু তারপরে আমি বুম্বাদাকে ইনভলভ করেছি ব্যাপারটাতে, কারণ আমার এবার সত্যি মনে হয়েছে যে ব্যাপারটা খুব বাড়াবাড়ির দিকে যাচ্ছে, এইটাতে তার ইনভলভ হওয়া উচিত। এবং সেই জিনিসটা শুধু আমার একার ভার্সন নয়, মানে বাদবাকি আরও যারা আছে, আমার শ্বশুরমশাইয়ের কথা, আমার আলপনাদির কথা, আলপনাদিও তো স্পটে ছিল, সেই জিনিসটা মিলিয়ে মিশিয়ে বুম্বাদার কাছে একটা কমপ্লিট পিকচার আছে এই মুহূর্তে। এবং সেই জিনিসটা না ওকে খুব মাঝে মাঝে খুব ট্রিগার করছে, এতদিন করেনি কিন্তু এইবার করছে। এটাও আমার ব্লগের মাধ্যমে আমি আবারও বলতে চাই বন্ধুরা, যে মানুষের আপনাকে ইতিবাচক কিছু দেওয়ার নেই, তাকে জীবন থেকে বিতাড়িত করুন। হতে পারে তিনি আপনার প্রতিবেশী, হতে পারে তিনি আপনার বন্ধু, হতে পারে তিনি আপনার আত্মীয়। এক ঘর নেতিবাচকতা যখন বসে থাকবে, তখন ইতিবাচকতা ঢুকবে কোথা থেকে? ঘরে বিচ্ছিরি কালো ধোঁয়া, জানলা খুলে দিন, বেরিয়ে যাবে, তারপর আস্তে 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 সুগন্ধি প্রবেশ করবে। এটা ঠিক যে খাল কেটে কুমির ঢোকালে সে তো ঢুকবেই, এ তো নতুন কথা। ঠিক আছে, যা হয় সেটা ভালোর জন্যই হয়, যা হবে সেটাও ভালোর জন্য হবে, ভীষণভাবে বিশ্বাস করি। আমার বাড়িতে বজরংবলী নিজে এসেছেন, তো বলে নিজে আমার দরজায় টাক 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 করে ঠোকা দিয়ে বলেছেন দরজাটা খোল। অত সহজ নয় আমাদের ক্ষতি করা, কোনোভাবেই নয়। ঠিক আছে বন্ধুরা, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, একটা খুব পজিটিভ ব্লগে। ততক্ষণের জন্য